প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব 40 ঊর্ধ্বদের চশমার ব্যবহার নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন চক্ষু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সিরাজউদ্দৌলা। চলুন এ বিষয়ে কথা বলে প্রয়োজনীয় পরামর্শগুলো জেনে নেই স্যারের কাছ থেকে। স্যার, আপনাকে আমন্ত্রণ। ধন্যবাদ। স্যার, আমরা প্রায়ই বলে থাকি যে 40 পেরোলেই চালসে, অর্থাৎ 40 পার হওয়ার পরে আমাদের চোখে ঝাপসা দেখা, কম দেখা কিংবা কাছের জিনিস কম দেখতে পাওয়া এইসব সমস্যা শুরু হয়ে যায়। এটা হয় কেন? চোখের ভিতরে কর্নিয়া থেকে আরম্ভ করে লেন্স, তারপর রেটিনা, এগুলো স্বচ্ছ, এর ভিতর দিয়েই আলো যায় এবং ফোবিয়া সেন্টারের মধ্যে একটা পয়েন্টে আসে, এটা ইমেজ তৈরি করে। এটা নর্মাল ফিজিওলজি, এটা সব লোকের জন্যই একই রকম। সকলেই আমরা চাই যে আমার ছেলে ভালো মতন দৃষ্টি শক্তি নিয়েই জন্মগ্রহণ করুক। তাও অনেক সময় ছেলেরা যখন স্কুলে যায় তখন বাপ মারা বলে যে আমার ছেলে কাছে বই দেখতে পারে না কিংবা দূরে ভালো দেখতে পারে না, তখন ন্যাচারালি তারা চোখের ডাক্তারের কাছে যান। চোখের ডাক্তার অ্যাপ্রোপ্রিয়েট হিস্ট্রি শুনে অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা করে, যদি চশমা লাগে চশমা দেয়, আর চশমা না থাকলে যেভাবে অ্যাডভাইস হয় যে মাথা ব্যথার জন্য যে সমস্ত সাধারণ কনভেনশনাল ওষুধ আছে আমরা ওগুলাই দিই। এটা ছেলে মেয়ে যে কোনো লোকের জন্যই আর কি। তো একটা অসুখ আছে যে মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে এটা হয় আর কি, সেটা হচ্ছে আমাদের দুনিয়ার সবখানেই সব লোকের জন্য এটা, যে 36 বছরের অনওয়ার্ডস, 36 বছর পরে ওই কাছে দেখতে অসুবিধা হয়। বিশেষ করে যারা লেখাপড়া করে কিংবা অফিসের কাজ করে কিংবা এই ধরনের, যে দেখতেছে যে আমরা দিনের রাত্রেবেলায় ভালো দেখতে পাই না কম আলোতে, তো ওরা মনে ডাক্তারের কাছে আসে যে ডাক্তার সাহেব আমরা দেখতে পাচ্ছি না। ওরা ভয় যে আমরা বোধহয় আস্তে আস্তে বয়স যেহেতু বাড়তেছে আমরা অন্ধ হয়ে যাচ্ছি। কিংবা কারো এমন হয় যে সে নিউজ পেপার পড়ছে, পেপারটা কাছে ঝাপসা লাগছে, একটু দূরে নিয়ে পড়তে হচ্ছে। তো আরেকটা কারণ আছে, সেটাও আমাদের এই মুহূর্তে বলা উচিত, যে ক্যাটারাক্ট বলে তো আমাদের সকলে এখন ইনশাল্লাহ জানে বাংলাদেশে। ওই ক্যাটারাক্ট লেন্সের একটা ছানি, ওই লেন্সটা তো ইন্ট্রাওকুলার চোখের ভিতরে থাকে, এটা আস্তে আস্তে ওপেক হয়ে যায়, সাদা হয়ে যায়। তো সেই জন্য হতে পারে, ঝাপসা দিতে পারে। তো দুইটা জিনিস একসাথেও হতে পারে, প্রেসব্যাপী একসাথে পারে যে কাছে দেখতে পাচ্ছি না, এটা ডিউ টু লেন্স ভালো আছে তাও এটা হচ্ছে। আর ক্যাটারাক্ট যেটা, লেন্সটা অস্বচ্ছ হয়ে যায়, ওপেক হয়ে যায়। প্রেসবিভার সম্বন্ধে ভয়ের কোনো কারণ নাই, আপনার চোখ সম্পূর্ণ ভালো আছে। এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস। ফিজিওলজিক্যাল প্রসেস মানে আপনার বয়স বৃদ্ধির সাথে সাথে চোখের কিছু চেঞ্জ হয়ে যায় অ্যানাটমিতে। শরীরের যেমন চেঞ্জ হয় সেরকম চোখেরও চেঞ্জ হয়। তো চেঞ্জের মধ্যে আসে যে লেন্সটা সাধারণত একটা থলির মধ্যে থাকে, বলা হয় লেন্স ক্যাপসুল। এই লেন্স ক্যাপসুলটা আবার ঝুলানো থাকে চোখের মধ্যে সাসপেন্সরি লিগামেন্ট, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে সাসপেন্সরি লিগামেন্ট আবার সিলিয়ারি মাসলের সাথে অ্যাটাচ থাকে। তো যখন আমরা কাছে দেখি আর কি, এই সিলিয়ারি মাসলটা কন্ট্রাক্ট করে, সাসপেন্সরি লিগামেন্টটা ঢিলা হয়ে যায়, এবং ওই যেহেতু সাসপেন্সরি লিগামেন্টটা ক্যাপসুলের সাথে অ্যাটাচড আছে, ক্যাপসুলটাও বড় হয়ে যায়। সেই সময় লেন্সটা আবার ম্যাটেরিয়ালসটা ইলাস্টিক, মানে ইট ক্যান চেঞ্জ দ্য নর্মাল পজিশন, নর্মাল শেপ। এইটা সাধারণভাবে 40-এ আগে হতে পারে, মানে হয় আর কি। ফলে দূর থেকে লোক যে কাছে দেখতেছে এটা অটো অ্যাডজাস্ট হয়ে যায়। দূর থেকে লোকে যে কাছে দেখতেছে এটা অটো অ্যাডজাস্ট হয়, কিন্তু আমরা বুঝতে পারি না, অটো অ্যাটাচড আর কি। কিন্তু 40-এর পরে এই লেন্স ক্যাপসুল, তারপরে সাসপেন্সরি লিগামেন্ট, সিলিয়ারি মাসল, এগুলো অনেক সময় দুর্বল হয়ে যায়, এবং কাছে দেখার জন্য যে চেঞ্জটা দরকার, সেটা হতে পারে না। ফলে লেন্সটা অ্যান্টিরিয়র পোস্টারলি বড় হতে পারে না। ফলে ডায়োপট্রিক চেঞ্জ, যে লেন্সের ডায়োপট্রিক একটা ফিজিক্সের কথা, পাওয়ার কাছে দেখতে গেলে পাওয়ারটা কিছু বাড়ার দরকার। সেই পাওয়ারটা যেহেতু বাড়ে যায় না, সেজন্য বাড়তে পারে না, সেজন্য সে কাছে দেখতে পায় না। এবং আমাদের কাছে যখন আসে রুগীরা, আমরা যে পরীক্ষা করে দেখি যে তাদের দূরেরও আছে, ভীষণ ঠিক আছে। তো বয়সের উপর ভিত্তি করে, তার হ্যাবিটের উপর ভিত্তি করে, তার প্রয়োজনের উপর ভিত্তি করে আমরা সাধারণত চোখের অন্য পাওয়ার কোনো অসুবিধা না থাকলে এক ডায়োপ্টরে একটা 2 চোখেই চশমা দিয়ে দিই। এইটাই সাধারণ অর্থে এটাকে আমরা রিডিং গ্লাস, রিডিং বলি। এইটাই 40। এই ক্ষেত্রে স্যার, এই যে যারা
পড়াশোনা করেন, কাছের জিনিস দেখতে হয় বা এমন কোনো কাজ করেন যে কাছের জিনিস স্পষ্ট দেখা খুব দরকার, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু যারা সেটা করেন না, ওইটা ফিল করেন না, তারা যদি এই সময় এইটা অ্যাডজাস্টমেন্ট না করেন, চশমা না নেন, তাহলে কোনো ক্ষতি হতে পারে কিনা? আসল কথা হচ্ছে চোখ যদি আগে থেকেই ভালো থাকে তাহলে আপনার 40 বছর বয়স হলে আপনার চশমা লাগবেই, এটা থাম রুল, এতে কোনো বিকল্প নেই। কেউ যদি বাহাদুরি করে বলে যে আমি তো 40 বছর বয়স আমার লাগে না, তাহলে তার চোখ 16 বছর বয়স থেকেই খারাপ। এই ধর আমার ব্যক্তিগত একটা ধারণা আর কি। কারণ মায়োপিয়া থাকলে ওই আগে 16 বছর বয়সে মায়োপিয়াতে তো কাছে দেখে, দূরে থাকে না, সেজন্য সে আগে থেকেই কাছে দেখে। যাদের নর্মাল চোখ তাদের 40-এ গ্লাস লাগবেই। এটা বয়সজনিত পরিবর্তন, সেটা হওয়ারই কথা। যেগুলো বললাম যে লেন্স, সাসপেন্স লিগামেন্ট, সিলিয়ারি লিগামেন্ট এগুলো দুর্বল হয়ে আসে এবং ইট উইল গ্র্যাজুয়ালি ইনক্রিজ ইন ডায়াবেটিক ভ্যালু অফ দ্য বয়সের সঙ্গে। হ্যাঁ, এবং ইট উইল লিমিটেশন হয়ে যায় যে 60 বছর বয়সে এটা থেমে যায়। স্যার, এই ক্ষেত্রে একটা বিষয়, চশমা নেয়ার পরে কিছুদিন পর পর এটা আবার অ্যাডজাস্টমেন্ট করতে হয়, মানে বলে যে পাওয়ার অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি চশমার, এই বিষয়টা কি এবং কেন দরকার? আসল কথা হচ্ছে যদি দূরের কোনো অসুবিধা না থাকে, রুগীটা তো জেনেই যায় যে আমার দূরে ঠিক আছে, কাছেরও ঠিক আছে, শুধু রিডিংটা আমার খারাপ হয়ে গেছে। ও যারা খুব মানে সময় পায় না ডাক্তারের কাছে যাইতে, কিন্তু চাইতেও চায় না, তারা ধরেন 3 বছর পরে আমি তো 1 দিলাম, ওরা 1.5 বানায় নেয় আর কি। ও চশমার দোকানে যায় বলে যে আমাদেরকে 150 পাওয়ারের, মানে বাঙালি কথায় এটা চশমা দেন। এইভাবে অনেকেই চালায় নেয় আর কি। তো বেস্ট হচ্ছে যেহেতু এটা আপনার চক্ষু বিশেষজ্ঞ দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করে ইনকামের উপর নির্ভরশীল। আপনি যদি ভালো না দেখতে পারেন তাহলে আপনি ইরিটেট হয়ে যাবেন, ভালো একটা ড্রাফট দিতে পারবেন না, ভালো থেকে লিখতে পারবেন না। ফলে আপনার দয়া করে আপনি যদি একটু সময় করে একটু ডাক্তারকে দেখা নেন। এখন তো ডাক্তার বাংলাদেশে ঢাকাতে তো মনে 2000 অপথলমোলজিস্ট আছে, অতএব এটা এখন কোনো প্রবলেম না। যে কোনো হসপিটালে গেলে, সরকারি হসপিটালে এই ব্যবস্থা আছে এবং তারা সহজেই এই সেবা নিতে পারেন। কোনো মানুষ যদি একবার চশমা নেন, এই ক্ষেত্রে তার কি সারা জীবন এই চশমা ব্যবহার করতেই হবে, না কোনো বিকল্প ব্যবস্থা আছে? এখন চোখের তো শুধু প্রেসব্যাপী সে অসুখ না, অনেক অসুখ। যদি ক্যাটারাক্ট আরম্ভ হয়ে যায় তাহলে ক্যাটারাক্টটা পজিটিভ সাইডেও যেতে পারে, আবার মাইনাস সাইডেও যেতে পারে। সেই হিসাবে তখন আবার ক্যালকুলেশন করা ছাড়া এগুলা বলা যাবে না আর কি। যে তার যদি মায়োপিয়া হয় তাহলে নিউট্রাল হয়ে যায়, আর প্লাস হলে আবার বাড়ে যায়, এগুলো একটু বেশি মানে আবার নলেজ আর কি। যারা কাছের জিনিস কম দেখতে পান প্রেসবায়োপিয়ার ক্ষেত্রে, তাদের বেলায় কি অল্টারনেটিভ অন্য কোনো অপশন আছে কিনা, যে আমি চশমা ব্যবহার করতে চাই না, লেন্স লাগিয়ে বা অন্য কোনো উপায়ে কোনো সুবিধা নেওয়ার সুযোগ আছে কিনা? না, বেসিক্যালি নট পসিবল। এটা আপনাকে চশমা নিতেই হবে এবং 60 বছর পরে আপনার আস্তে আস্তে এগুলো বিভিন্ন ক্যালকুলেশন নিউট্রাল হয়ে যায়, তখন আপনি চশমা ছাড়াও দেখতে পারেন। চোখের দৃষ্টিশক্তির সঙ্গে একটা কথা প্রচলিত আছে যে কম আলোতে কোনো কিছু পড়া, সন্ধ্যার সময় বা কম আলো কমে আসলে বা একটু ঝাপসা আলোতে পড়া চোখের উপর প্রেসার পড়ে এবং তাতে দৃষ্টিশক্তির ক্ষতি হয়। এ বিষয়ে আপনার মত কি? আসল কথা হচ্ছে যে ফিজিওলজিক্যাল ইভেন্টস, লাইট কীভাবে আমাদেরকে সাহায্য করে দেখতে এবং তার সাথে চোখে অ্যানাটমির কি চেঞ্জ হয়, এগুলা তো আছেই। চশমা লাগলে আপনাকে নিতেই হবে, যার যেটা দরকার তার সেটা নেওয়াই ভালো। তো আশা করছি 40-এর পরে যাদের পড়াশোনা করতে বা কাছের জিনিস দেখতে অসুবিধা হয় তারা চশমা নেবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম 40 ঊর্ধ্বদের চশমা ব্যবহার সম্পর্কে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। আজকে আমরা যে মুভমেন্টটা দেখাবো, এটা হচ্ছে কয়েকটা মুভমেন্ট আমরা একসাথে করব। একসাথে করে আমরা এই একসাথে মুভমেন্টটাকে আমরা ধরবো 1 সেট, এইভাবে আমরা করবো 3 সেট। 3 সেটটাকে আমরা ট্রাই করবো উইদিন 10 মিনিটস আমরা জিনিসটাকে কমপ্লিট করব। ওকে, এইটাই মানে এইটা কি রিজনটা কি? অনেক সময় দেখা যায় যে অনেকে জিমে যাওয়ার টাইম পাচ্ছে না, লং টার্ম জিমে একটা গ্যাপ হচ্ছে, অথবা দেখা যাবে 2-3 দিন জিমে যেতে পারছে না, সে একটু ওয়ারিড থাকে যে আমার ফিটনেস লেভেলটা বোধহয় কমে যাচ্ছে, আবার লং টার্ম তারা এতে যাচ্ছে না। এতে কী হচ্ছে, কারণ জিমে আমরা আমাদের যে প্রোগ্রামগুলো কিছু থাকে মাসকুলার এক্সারসাইজ, কিছু থাকে কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ, কিছু থাকে স্ট্রেচিং, একটু টাইম কনজিউমিং। তো অনেক সময় দেখা যায় ওই টাইমগুলো কিন্তু কেউ দিতে পারছে না। এতে কী হয়, সে জিমে যাওয়া বন্ধ করে দেয়, যে কোনো এক্সারসাইজ কিন্তু সে ছেড়ে দেয়, এতে তার ফিটনেস লেভেলটা কমে যায়। এই এক্সারসাইজের মাধ্যমে যে জিনিসটা হবে যে আপনি একই সাথে যে কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ আর মাসকুলার এক্সারসাইজ একই সাথে খুব বেনিফিটেড হবে। তবে এক্সারসাইজটা 10 মিনিট হলে কী হবে, এক্সারসাইজটাকে আমরা বলি দিস ইজ ভেরি হাই ইন্টেন্স এক্সারসাইজ।
এটা এক সেট করার পরে সেকেন্ড সেট, থার্ড সেট 10 মিনিটের ভিতরে কমপ্লিট করা ইটস নট এ ম্যাটার অফ জোক। আপনি যদি এটা যদি একবার যদি আপনি ট্রাই করেন, আপনি দেখবেন এটা আপনার প্রচণ্ড স্ট্যামিনা খরচ হচ্ছে, মাসল এন্ডুরেন্স লাগছে এবং মাসল স্ট্রেংথ লাগছে। দেখলে খুব সহজ মনে হবে, কিন্তু যদি আপনি এটা করে নেন, আপনি করে দেখবেন উইদিন 10 মিনিটস আপনার মানে ফিটনেস লেভেলটা কোন লেভেলে জিনিস চলে যায়। আর যদি এটা 10 থেকে 12 দিন করার পরে দেখবেন যে ইউ উইল বি শ্রেডেড অ্যান্ড ভেরি ভেরি লাইট। আর মাসল ডেফিনেশনটা কিন্তু জিমে যেটুকু হচ্ছে তার চেয়ে অনেক বেশি কিন্তু জাস্ট এই 10 মিনিটের ভিতরে আপনার হয়ে যাবে। কিন্তু যেহেতু এক্সারসাইজটা একটু টাফ, এই জন্য দেখা যাচ্ছে অনেকেই যে এক্সারসাইজটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করে। এখন দেখুন যে আমরা এক্সারসাইজটা কীভাবে করছি। ওকে, রেডি? ফার্স্ট আমরা শুরু করবো উইথ দ্য বারপিস। ওকে, রেডি, গো, 10 বারপিস, গো, গো, ফার্স্ট 1 2, মুভমেন্টটা হইতে হবে খুব ফাস্টটা হইতে হবে, 2 3 4 5 6 7 8 9 10. Okay, push up and side plank. Okay, খেয়াল করবেন, push up, side plank, go again, 1 2 3 4 5 6 7 8 9 10 more, 9 8 7 6 5 4 3 2 1. Okay, jumping lunge. Okay, jumping lunge, 1 2 3 4 5 6 7 8 9 10 more, 9 8 7 6 5 4 3 2 1. Okay, crunches. Okay, go, 10 crunch, 1 2 3 4 5 6 7 8 9 10. Okay, legs up. Okay, oblique crunch, 1 2 3 4 5 6 7 8 9 10. Okay, stop, up. Okay, these are the 5 exercises. 5 exercise মিলে হচ্ছে 1 set. এটা আপনি করবেন 3 set, 10 minutes, time frame 10 minutes. ফিটনেস যদি বেশি থাকে 5 sets. তবে 3 সেট করা কিন্তু ইটস রিয়েলি টাফ। আপনি যদি এটা যদি আপনি করেন 10 মিনিটের ভিতরে যদি আপনি করতে পারেন, আমি বলবো ইউ আর সুপার ফিট। এবং যদি এটা যদি করতে থাকেন, আপনি করেন কয়েকদিন, 10 থেকে 12 দিনের ভিতরে ইউ উইল ফিল লাইটার অ্যান্ড স্ট্রঙ্গার অ্যান্ড শ্রেডেড। এবং প্রত্যেকটা মাসল ডেফিনেশন কিন্তু ওয়েট ট্রেনিংয়ের চেয়ে বেশিভাবে চলে আসবে। কিন্তু এটা অনেকে অ্যাভয়েড করে, এক্সারসাইজ দেখতে ইজি মনে হচ্ছে, কিন্তু দিস ইজ এ ভেরি ভেরি টাফ এক্সারসাইজ। প্রিয় দর্শক, আমরা জানি শিশুর মেধা বিকাশে খাবার দাবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চলুন এ বিষয়ে একজন পুষ্টিবিদের কাছ থেকে শুনি শিশুর মেধা বিকাশে কোন খাবার কি ভূমিকা পালন করে। সন্তান হওয়ার পরে অনেক পিতামাতারই একটা বিষয়ে চিন্তিত থাকেন, কিভাবে বাচ্চাদের মেধা বিকাশ করা যায়। তো শুধুমাত্র চিন্তিত হলেই চলবে না, আমাদেরকে জানতে হবে কোন ধরনের খাবারগুলো এই মেধা বিকাশে সাহায্য করে থাকে। এবং আমরা সবসময় চিন্তা করি যে কোনো মেডিকেশন দিয়ে এটা করা যায় কিনা। সহজেই যদি কোনো খাবার থেকে মেধা বিকাশ হয়ে যায় তাহলে কিন্তু আমরা দেখব যে সহজে পুষ্টিযোগ্য যে খাবারগুলো সেগুলো আমরা নিব। এতে কিছু কিছু খাবার সাহায্য করে থাকে, প্রধানত সিরিয়ালের মধ্যে ওটমিল, যেটি কনস্টিপেশন দূর করে এবং হাই ফাইবার সমৃদ্ধ, এতে আয়রনও রয়েছে। আয়রন বাচ্চাকে যথেষ্ট সজাগ থাকতে সাহায্য করে। সকালের নাস্তায় যদি বাচ্চাকে ওটমিল খাওয়ানো হয় তাহলে এটি একটি যথেষ্ট পুষ্টি সমৃদ্ধ খাবার। এছাড়া রয়েছে মাছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড রয়েছে, ওমেগা 3, যেটি স্মৃতিশক্তি তৈরি করতে সাহায্য করে, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে তৈরি করে এবং যথেষ্ট স্মৃতিশক্তি ধরে রাখতে পারে। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে মাছে, তাকে বলা হয় ডিএইচএ, যা ডোকোসা হেক্সানোইক অ্যাসিড। বর্তমান সময়ে সবচেয়ে বেশি কাজ করা হচ্ছে ডিএইচএ, এবং আমরা সাপ্লিমেন্ট হিসেবে ডিএইচএ নিয়ে থাকি। কিন্তু আমরা যদি প্রচুর পরিমাণে মাছ খেয়ে থাকি এবং সন্তানের প্রতিদিনের খাবারে যদি আমরা মাছের ভাগ রেখে থাকি তাহলে কিন্তু এই ডিএইচএর অভাব পূরণ করা যায়। আরেকটি প্রোটিন সমৃদ্ধ খাবার এবং
প্রোটিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হচ্ছে দই। প্রতিদিন অন্তত একবেলা যদি বা সন্তানকে দই খাওয়ানো হয় তাহলে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম এবং প্রোটিনের চাহিদা পূরণ হয়, এবং যারা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বাচ্চাকে যথেষ্ট প্রাণবন্ত রাখে, যেসব বাচ্চা চঞ্চল থাকে ক্যালসিয়ামের কারণে। বাদাম একটি অন্যতম খাবার। বিকেলের নাস্তায় কিন্তু আমরা বাচ্চাদেরকে বিভিন্ন ডেজার্ট আইটেমে বাদামটা দিতে পারি, যেটাতে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এবং এটিও বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য সাহায্য করে। জন্মের পর থেকে প্রথম 5 বছর পর্যন্ত যদি আমরা বাচ্চাদের প্রোটিন সমৃদ্ধ, ক্যালসিয়াম সমৃদ্ধ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার প্রতিদিনের মেনুতে রাখি, তাহলে কিন্তু বাচ্চাদের সহজেই মেধা বিকাশে সহযোগিতা হয়। এবং বাচ্চাদের শুধুমাত্র মেধা বিকাশ করলেই চলবে না, স্মৃতিশক্তি যেন ধরে রাখতে পারে সেই ব্যাপারটিকেও খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে দেখা যায় কিছু কিছু সবজি এবং ফল যা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, সেই ফলগুলো যদি আমরা তাদের খাদ্য তালিকায় রাখি, যেমন ব্লুবেরি বা স্ট্রবেরি প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা 3 সমৃদ্ধ, যা শর্ট টার্মের মনোযোগ ধরে রাখতে বাচ্চাদেরকে সাহায্য করে থাকে। ড্রাই ফ্রুটসে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, এবং যেমন হলো চেরি এবং কিশমিশ। আমরা বাচ্চাদের বিভিন্ন ধরনের টিফিন এবং ডেজার্ট আইটেমে কিন্তু কিশমিশ দিতে পারি, এবং এই আয়রন কিন্তু বাচ্চাকে সজাগ থাকতে সাহায্য করে। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যেটি আমরা বাচ্চাদের ডিম থেকে পেয়ে থাকি। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে কলিন, যা শরীরে নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে, এবং শরীরে পর্যাপ্ত পরিমাণে যদি অ্যাসিটোকোলিন না থাকে তাহলে কিন্তু বাচ্চাদের সঠিকভাবে ব্রেনের বৃদ্ধি হবে না। জন্মের পর থেকে প্রথম 5 বছর পর্যন্তই কিন্তু বাচ্চাদের সঠিকভাবে মস্তিষ্কের বিকাশ হয়ে থাকে। এই সময়গুলোতেও যদি আমরা পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো সঠিক পরিমাণে দিতে পারি প্রতিদিনের খাদ্য তালিকায়, তাহলে কিন্তু মায়েদের এই সমস্যাগুলো থাকবে না যে আমার বাচ্চা কিছু মনে রাখতে পারে না এবং সহজে পড়ালেখা ভুলে যায়। অনেক মায়েরা যেটা করে থাকেন যে সকালে বাচ্চাদেরকে স্কুলে ব্রেকফাস্ট না করিয়ে পাঠান। আমি তাদেরকে বলবো যে অবশ্যই বাচ্চার সকালের খাদ্য তালিকা ঠিক থাকতে হবে, এবং সেখানে একটি সিরিয়ালের সাথে যদি আপনি কিছু ড্রাই ফ্রুটস মিক্সড করে দেন, তাহলে বাচ্চা যখন স্কুলে যাবে সকালে সে কিন্তু মনোযোগ দিতে পারবে সেই লেখাপড়ায়, এবং সে কিন্তু স্কুল থেকে সঠিকভাবে সেই পড়ালেখা তুলে আনতে পারবে এবং আপনাকে সহযোগিতা করতে পারবে। কারণ মায়েরা কমপ্লেন করে থাকেন যে বাচ্চা স্কুল থেকে আসার পরে টিচার কি পড়িয়েছে সেই কথাটিই কিন্তু বাচ্চা বলতে পারে না, এবং এটা কিন্তু পুরোটাই নিউট্রিশনাল ল্যাকিংস, এবং এক্ষেত্রে কিন্তু পিতামাতাকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। শীতে পায়ের মোজায় দুর্গন্ধ হতে পারে। এই সমস্যা এড়াতে একাধারে 6 ঘন্টা বেশি মোজা পরিধান করবেন না। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, আমরা যদি কোনো আর্থ্রাইটিস মানে জয়েন্ট ব্যথা 3 মাসের বেশি সময় ধরে থাকে এবং 16 বছর বয়সের কম বাচ্চাদের থাকে, তাহলে তাদেরকে জিআইএ বলি। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে আপনার প্রিয় এনটিভির পর্দায়।